ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভর্তি পরীক্ষার্থীদের আগামী শনিবার আপনাদের পরীক্ষা খ ইউনিটের। এবছর আমি শুরুতেই বলেছি সাম্প্রতিকের ঘটনা প্রচুর ঘটনা, তবে ভর্তি পরীক্ষায় কতটুকু আসবে সেটাই দেখার বিষয়। কোশ্চেন আসবে মোট 30টির মধ্যে রিসেন্ট কোশ্চেনের কি ধরনের সমাবেশ ঘটবে সেটাই বিষয়। আমাদের যেটা অভিজ্ঞতা বলে যে রিসেন্ট অত বেশি আসবে না, এবং যদি কোশ্চেনটি তারা মে মাসের 1 তারিখে বা 2 তারিখে যখন পরীক্ষার ডেট ছিল, যদি এপ্রিল মাসে তারা কোশ্চেন করে ফেলে হয়তোবা তার পরে ঘটনা আসবে না। আর যদি তারা নতুন করে কোশ্চেন করে নতুন করে যদি তারা কোশ্চেন করে থাকে তাহলে হয়তোবা সাম্প্রতিক আসতেও পারে। তো আমরা রিস্ক নিতে চাই না, রিস্ক না নিয়ে আমরা পরীক্ষার হলে দিতে চাই, এবং সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের জানা উচিত, সেই বিষয়গুলো আমরা জানবো। লাস্ট ক্লাসে আপনাদের কিছু বিষয় ছিল, সেখানে একটু প্রবলেম ছিল, নেট কানেকশন একটা প্রবলেম ছিল। সেই কানেকশনটা হলো কোয়াড মনে হয় আমরা এই পর্যন্ত এসেছিলাম লাস্ট ক্লাসে আমরা অনলাইনে। কোয়াড এটা হলো 4টি দেশের কোয়াড, এখানে ওই যে কোয়াড রিঙ্গেল বা কোয়াড ল্যাটারাল, তার একটা সংক্ষিপ্ত রূপে হলো কোয়াড, অর্থাৎ 4টি দেশের নিরাপত্তা চুক্তি, এবং এর আগে সামরিক চুক্তিও বলা যায়, সামরিক চুক্তি বা নিরাপত্তা চুক্তি, অর্থাৎ হলো প্রতিরক্ষা কর্মসূচি। এখানে যে বিষয়টা যে 4টি দেশের বেসিক্যালি তারা শুরু করেছিল, যে 4টি দেশের কৌশলগত আলোচনা নিয়ে শুরু করেছিল, কৌশলগত আলোচনা কর্মসূচি। সেই আলোচনা কর্মসূচিটা পরে এটা নিরাপত্তা চুক্তিতে রূপান্তরিত হয় এবং সামরিক চুক্তিতে রূপান্তরিত হয়। এর ধারণা প্রদানকারী হলো জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ধারণা প্রদান করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এর অন্তর্ভুক্ত 4টি দেশ ইউএসএ, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। আর এই 4টি দেশের এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হলো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত কর্মসূচি। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত কর্মসূচি, এটাকে বলা হয় আইপিএস বা ফয়েব বলা হয়। আইপিএস বা ফয়েব বলা হয়, কারণ প্রশ্ন কোনটা থাকবে তা বলতে পারি না আমরা। আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আর ফয়েব মানে হলো ফ্রি অ্যান্ড ওপেন। কমেন্ট দেখেছেন, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এখন আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অথবা ফয়েব হলো ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটাকে সংক্ষেপে আইপিএস বলে। ফয়েব স্ট্র্যাটেজি ছিল, সেখান থেকে এখন আইপিএস বলা হয়। তার মানে কোয়াড, এটা প্রশ্নটা অ্যাডমিশন টেস্টে কি রকমের হতে পারে?
যে কোয়াড এটি কতটি দেশের? 4টি দেশের। কোয়াডের অন্তর্ভুক্ত দেশ 9 কোনটা বা দেশ কোনটা? এখন কোয়াডের বেসিকটা হলো চীন বিরোধী, চীন বিরোধী কর্মসূচি। এটাই হলো এই কোয়াডের বেসিক। এবং চীন বিরোধী লাস্ট ক্লাসে আর একটা বলেছিলাম, মনে আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। B3W, B3W, এই B3W এর বিষয়টা হলো যে বিল্ড ব্যাক বেটার, বিল্ড ব্যাক বেটার, তার মানে 3টা বি ওয়ার্ল্ড। এই বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এইটা হলো চীন বিরোধী বা চীনকে মোকাবেলায়, চীন বিরোধী বললে একটু কেমন শব্দটা, চীনকে মোকাবেলায় G7 এর কর্মসূচি, G7 এর কর্মসূচি বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। এই চীনের মোকাবেলায় গত জুন মাসে 11 থেকে 13 জুন ইংল্যান্ডে G7 এর সম্মেলন হয়। এবছর 2টা সম্মেলন গুরুত্বপূর্ণ, একটা এর মধ্যে একটা হলো G7 সম্মেলন, যেটা 11 থেকে 13 জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় G7 সম্মেলন। সেই সম্মেলনে একটা কর্মসূচি তারা একটা টার্মিনোলজি তারা ব্যবহার করে, সেটা হলো B3W। আসলে B3W এর মূল কথা হলো বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। এটা চীনকে মোকাবেলায় G7 এর কর্মসূচি। ঠিক তেমনি চীন বিরোধী একটা 4টি দেশের একটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা জোট হলো, সেটা হলো কোয়াড। ক্লিয়ার? তো আমরা এই কোয়াড এবং B3W যে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ সে বিষয়টা শিখলাম। অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন হতে পারে। আরেকটা বিষয়, অ্যাডমিশন টেস্টে বা যে কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষা বলি বা যে কোনো পরীক্ষায়, সাধারণ জ্ঞানের পরীক্ষায় চীন অপশনে থাকলে উত্তর হয় কেন জানো? এবং চীনকে মেনশন করে চীনের এগেইনস্টে চীনের কিছু পরীক্ষায় থাকেই। এবং কোনো বছরই বলতে গেলে 90% পরীক্ষায় চীন থেকে কোশ্চেন থাকবে, এবং চীন অপশনে থাকলে উত্তর হয় না এমন ঘটনা আসলে ঘটে না। এ পর্যন্ত আমি দেখেছি যে অ্যাডমিশন টেস্টে চীন অপশনে আছে, উত্তর হয় না অন্যটা সাধারণত। চীনকে বোঝানোর জন্য বা চীন সংক্রান্ত কোশ্চেন গুলো পরীক্ষায় থাকে। ক্লিয়ার? আমাদের এবছর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো মুজিব চিরন্তন। মুজিব চিরন্তনটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুজিব চিরন্তনটা 10 দিন যাবত হয়। আমরা একটা বিষয় জানি যে মুজিব বর্ষ চলছে এখন। সেই মুজিব বর্ষ শুরু হয়েছে 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। পুরো বলতে গেলে প্রায় 1 বছর 9 মাস, 1 বছর 9 মাস যাবত এই মুজিব বর্ষ চলমান। সে মুজিব বর্ষের 10 দিন যাবত একটা উদযাপন কর্মসূচি। এবং সেইটা এই কর্মসূচি এইটা ছিল, এই মুজিব চিরন্তনটা ছিল গত 17 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত। এই পর্যন্ত এই মুজিব চিরন্তন ছিল। এই মুজিব চিরন্তনে এখানে সার্কভুক্ত 5টি দেশের সরকার প্রধান অংশ নিয়েছিল। সার্কভুক্ত 5টি দেশের সরকার প্রধান অংশ নেয়। 5টি দেশের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান / রাষ্ট্রপ্রধান অংশ নেন। এবং সেখানে অংশগ্রহণ করেছিল নেপাল ও মালদ্বীপ প্রেসিডেন্ট। নেপাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট এখানে অংশ নিয়েছিল। জরুরি ফোন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি কালকে আসবো না, কালকে আসবো ইনশাল্লাহ, দেখা করবো ইনশাল্লাহ। কালকে তো না, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছে। পরশুদিন ইনশাল্লাহ। নেপাল ও মালদ্বীপ প্রেসিডেন্ট, ভারত, ভুটান ও শ্রীলঙ্কা PM
এই 5 জন উপস্থিত ছিল। মুজিব চিরন্তন, সার্কভুক্ত 5টি দেশের সরকার প্রধান অংশ নেয়। এই মুজিব চিরন্তন থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটা বিষয় যে গত 16 মার্চ 2021 এই দিনকা ইউএস কংগ্রেসে, অর্থাৎ মার্কিন যে পার্লামেন্ট, ইউএস কংগ্রেসে মুজিব বর্ষ পালন করার প্রস্তাব পাশ হয়। তাহলে মার্কিন কংগ্রেসে মুজিব বর্ষ পালন করার প্রস্তাব পাশ হয় গত 16 মার্চ 2021 তারিখে। 16 মার্চ 2021 তারিখে। একজনের কোশ্চেন, আইকনের ক্লাস করেন মাঝে মাঝে, আসলে আপনি এটা আইকন না, এটা আইকন প্লাস। সুন্দর করে লেখা আছে এটা আইকন প্লাস, এরপরও না বুঝলে খুব দুঃখজনক। ছাব্বিশ মার্চ বাংলাদেশ দিবস। এই বাংলাদেশ দিবসটা পালন করবে, আগে থেকে নিউ ইয়র্ক করত, বর্তমানে আবার করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 26 মার্চ বাংলাদেশ দিবস উদযাপন করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন। 25 সেপ্টেম্বর গতকালকে চলে গেল, 25 সেপ্টেম্বর বাংলাদেশ ইমিগ্রেশন ডে। বাংলাদেশ ইমিগ্রেশন ডে অথবা বাংলাদেশ অভিবাসী দিবস। অভিবাসী দিবস পালন করে ইউএসএ। এই ইমিগ্রেশন দিবস পালন করে নিউ ইয়র্ক। 25 সেপ্টেম্বরকে নিউ ইয়র্ক বাংলাদেশ ইমিগ্রেশন দিবস উদযাপন করে। 25 সেপ্টেম্বর কেন? এই দিনকে বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দিয়েছিল, বাংলায় ভাষণ দেয়। একটা কথা মনে রাখবেন, সাধারণ পরিষদে সর্বোচ্চ 18 বার ভাষণ দেয় মাহাথির মোহাম্মদ এবং শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার, এবং মাহাথির মোহাম্মদ, এই দুইজন জাতিসংঘে সর্বোচ্চ 18 বার ভাষণ প্রদান করে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিন্তু ভাষণ প্রদান করে এই বছর নিয়ে 18 বার। তাহলে মুজিব চিরন্তন কয় দিনের? 10 দিনের। 17 মার্চ থেকে 26 মার্চ 2021। 26শে মার্চ নিউ ইয়র্ক, ওয়াশিংটন দুইটা অঞ্চলে বাংলাদেশ দিবস উদযাপন হয়। 25 সেপ্টেম্বরকে বাংলাদেশ ইমিগ্রেশন ডে বা অভিবাসী দিবস ঘোষণা করেছে নিউ ইয়র্ক। সার্কভুক্ত 5টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানগণ অংশ নেয়, এবং সেই দেশের মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তান ছিল না। বাকি 5টা দেশ, বাংলাদেশকে নিয়ে হলো 8টা, আর আফগানিস্তান পাকিস্তান হলো 3টা। এই হলো 3টা হলো, আর বাকি 5টা দেশের সরকার প্রধান এখানে অংশ নেয়। আরেকটা বিষয় মনে রাখবেন, জুলিয়ান ফ্রান্সিস, যিনি পোপ, খ্রিস্টীয় পোপ, তিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারপরে হলো জাস্টিন ট্রুডো ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারপরে হলো আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সেও ভিডিও বার্তা পাঠিয়েছেন। তো সেই ভিডিও বার্তা এগুলো পরীক্ষায় থাকার সম্ভাবনা কম, তবে যে বিষয়টা হলো যে তারা যে পাঠিয়েছেন সেটাই জেনে রাখা ভালো। এবছর স্বাধীনতা পুরস্কার 2021 মনে রাখবেন, 21শে পদক 2021 পেয়েছে 21 জন। 21শে পদক 2021 পান 21 জন। বেশিরভাগ সময়ই সালের সাথে মিল রেখে 21শে পদক দেওয়া হয়। 10 সালে 10 জন, 11 সালে 11 জন, 17 সালে 17 জন, 20 সালে মানে একটু ব্যত্যয় ঘটেছিল,
আর 21 সালে 21 জন পেয়েছে 21 পদক। এখানে উল্লেখযোগ্য নামগুলো আসলে গুরুত্বপূর্ণ আমি করে পাই না যে পরীক্ষা আসার মতো, বা 21 জনের নাম পড়লেও আসলে মনে থাকবে না, সো ওটা আমি আলোচনা করব না। স্বাধীনতা পুরস্কার 2021 পেয়েছে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 9 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত আসে, যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 সালে 21 পদক স্বাধীনতা পুরস্কার পায়, বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল যে স্বাধীনতা পুরস্কার কে পাইছে। তারপরে হলো আহ যে বছর যে পায় সাধারণত পরীক্ষায় আসে, এবছর হলো মনে রাখবেন BARC, বার্ক পেয়েছে। বার্ক মানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এগ্রিকালচার কৃষি গবেষণা পরিষদ, এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ, এরা এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছে। আর তারা পেয়েছে কোন ক্ষেত্রে? গবেষণা এবং প্রশিক্ষণে। গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার 2021 পেয়েছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, নট সেন্টার, কাউন্সিল হবে। আর মনে রাখবেন আর 2 জন ব্যক্তির নাম আমরা জানি। 9 জন ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য যেমন মহাদেব সাহা। মহাদেব সাহা পেয়েছেন সাহিত্যে, সাহিত্যে স্বাধীনতা পুরস্কার। গাজী মাজহারুল আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ার তিনি পেয়েছেন কিন্তু সংস্কৃতিতে। গাজী মাজহারুল আনোয়ার আপনি জানেন 1000 বছরের যে শ্রেষ্ঠ 20টি বাংলা গান, এই 20টি বাংলা গানের মধ্যে 3টি বিখ্যাত বাংলা গান, এই 3টি বিখ্যাত বাংলা গান কিন্তু গাজী মাজহারুল আনোয়ারের। উনি এখনো জীবিত। উনি জাসাস, যেটা ওই যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ অর্থাৎ বিএনপির পন্থী যে বুদ্ধিজীবীদের তাদের মধ্যে তিনি একজন, তিনি এখনো জীবিত। আরেকটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু তিনি কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কবে জানেন? 2003 সালে। কতটা আফসোসের বিষয়, বঙ্গবন্ধুকে 2003 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। মানে এ যাবৎকালে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান একই 2003 সালে তারা স্বাধীনতা পুরস্কার লাভ করে। অর্থাৎ বিশেষ করে বঙ্গবন্ধু যিনি বাংলাদেশের স্থপতি, তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 2003 সালে। আর যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের এত ত্যাগ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন হলো বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি কিন্তু মানে 15ই মার্চ, খুব সম্ভবত মার্চ মাসে 15 তারিখ 1971 সাল ছাত্র হত্যার প্রতিবাদে তিনি কিন্তু ভিসির পদ থেকে পদত্যাগ করেছেন। এবং সেই বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি ছিলেন এবং 71 সালের মার্চ মাসে তিনি পদত্যাগ করেন। এরপরে তিনি বহির্বিশ্বের দূত হন 71 মুক্তিযুদ্ধের সময়। এবং তিনি কিন্তু বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি দেশে ফিরে আসেন, 1972 সালে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ প্রত্যাবর্তন করেন 72 সালে 10 জানুয়ারি। 11 জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 12 জানুয়ারি তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এবং এর আগে তিনি বিচারপতি সায়েমের কাছ থেকে সায়েমকে তিনি নিয়োগ দেন। তিনি, কত ইন্টারেস্টিং বিষয়, বিচারপতি সায়েমকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করেন 12 জানুয়ারি। এবং 12 জানুয়ারি তিনি ওই অস্থায়ী সংবিধান আদেশের একটা বিষয় ছিল যে রাষ্ট্রপতি শপথ না নিয়েও যেন কোনো আদেশ করতে পারেন। এবং তিনি বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে তার কাছে তিনি শপথ নেন রাষ্ট্রপতির। এরপর তিনি তার কাছে পদত্যাগ করেন। শপথ নেওয়ার পরপরই তার কাছে পদত্যাগ করেন এবং প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন আবু সাইদ চৌধুরীকে। বিচারপতি আবু সাইদ চৌধুরীকে তিনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন, তার কাছে এবার প্রধানমন্ত্রী শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হন, অর্থাৎ 12 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হন। আর এর আগ পর্যন্ত তিনি ছিলেন কি বাংলাদেশের রাষ্ট্রপতি। 71 সালের মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। আর সেই সরকারের পরে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। এরপরে তিনি হন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আবার এর আগে তাজউদ্দিন আহমেদ তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজউদ্দিন আহমেদকে, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হন। এই বিষয়টা আর কি। তাহলে বঙ্গবন্ধু
আবার দেখেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছে 40 বছর পর, স্বাধীনতার 2011 সালে তারা স্বাধীনতা পুরস্কার লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের খুব ইন্টারেস্টিং বিষয় দেখবেন, মানে যত ইন্টারেস্টিং ঘটনা সেটা বাংলাদেশের ক্ষেত্রেই ঘটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20টি বাংলা গান, আমি বলছিলাম যে 1000 বছরের শ্রেষ্ঠ 20টি বাংলা গান ছিল। 2004 সালে বিবিসির জরিপে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় বাঙালি হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় হন কাজী নজরুল ইসলাম। এই রকমের 1000 বছরের শ্রেষ্ঠ 20টি বাংলা গান ছিল, তার মধ্যে 1 নম্বরে ছিল আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা ছিল 1 নম্বর গান। এরপরে অনেকগুলো গান ছিল, সেই 20টি গানের মধ্যে শ্রেষ্ঠ 3টি বাংলা গানে গাজী মাজহারুল আনোয়ার কর্তৃক রচিত। আমি সেই বিষয়টা বলছি। ওকে, নেক্সটে আসেন, আপনাদের দেখি কোন কোন বিষয়গুলো টাচ করা যায়। আপনাদের কিন্তু লাস্ট ক্লাসে আমি এই লাস্ট ভিউ আমি যেটা দাগানো, দেখো তো লাস্ট ভিউটা করে রাখছি এখানে অথবা ওই পাশের টেবিলে। লাস্ট ভিউ এখানে দেখবো যে লেখা আছে দাগানো। আপনাদের একটা কথা বলে রাখি, যারা বি ইউনিট পরীক্ষা দিবেন, খ ইউনিট পরীক্ষা দিবেন, খ ইউনিট পরীক্ষা যারা দিবেন তাদের জন্য একটা মডেল টেস্ট হবে। আজকে একটা মডেল টেস্ট হবে রাত 9:30টায়। এই গ্রুপে একটা 9:30টায় একটা পরীক্ষা হবে, এবং সেখান থেকে কোশ্চেনটা আমি আগেই বলেছিলাম আপনাদের, কোশ্চেন ভিউ থেকে প্রশ্ন হবে। ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট মডেল টেস্ট, মানে খ ইউনিট স্ট্যান্ডার্ড। আপনারা কোশ্চেন ভিউ পরীক্ষা দিয়েছেন, এটা ওভারঅল পরীক্ষা দিয়েছেন। আজকে রাত 9:30টায় ইনশাল্লাহ আপনাদের একটা মডেল টেস্ট হবে। কোশ্চেন ভিউ প্লাস হলো 2টা ক্লাস, গত যে রিসেন্ট ক্লাসটা হলো এবং আজকের ক্লাস, এই 3টি বিষয়ের উপরে 30 নম্বরের পরীক্ষা হবে। 30 নম্বরের পরীক্ষা হবে, এবং ইনশাল্লাহ এখানে 30 নম্বরের পরীক্ষা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে আপনাদের সেই 0.25 করে যে নম্বর কাটা যায় সেটাও আমরা রাখার চেষ্টা করব। যদি সেই সফটওয়্যারটার পরীক্ষা নেওয়া যায় তাহলে আপনারা দেখবেন এই গ্রুপে চোখ রাখবেন এবং আইকন প্লাস পেজে চোখ রাখবেন, সেখানে এই প্রশ্নটা হবে। আরেকটা বিষয়, যারা খ ইউনিট পরীক্ষা দিবেন, খ ইউনিট ভর্তি পরীক্ষার্থী যারা, সেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যখন মানে লাস্ট ভিউটা যখন পড়বেন, সে লাস্ট ভিউ পড়ার ক্ষেত্রে 89 পৃষ্ঠা থেকে শেষে যাবেন, শেষ দিকে, এবং শেষে আবার এটা হলো প্রথম স্লোটে এটা পড়বেন, এরপর 89 পৃষ্ঠা থেকে শুরুর দিকে যাবেন, আর 89 থেকে উল্টে উল্টে আপনি প্রথমে আসবেন। মানে এটার কারণটা হলো যে এর আগের অনেক তথ্যই রিসেন্ট, আর এর পরের গুলো হলো মৌলিক তথ্য। আর রিসেন্ট তথ্যের মধ্যে 89 পৃষ্ঠার মধ্যে আমি আজকে ক্লাসের শেষে যতটুকু পারি আপনাকে লাস্ট ভিউ সম্পর্কে বলে দেবো যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর আপনাদেরকে এর আগেও আমি বলেছি, আপনাদের এই লাস্ট ভিউর উপরে আমি পৃষ্ঠা নাম্বার সহ কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আপনাদেরকে পোস্ট দেওয়া হয়েছিল। আশা করি সেই পোস্টটা আপনারা ফলো করেছেন। ওকে, আমরা রিসেন্টে যাই, আবার আমরা রিসেন্টে চলে যাই। ওকে, পাইছো? থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আপনাদের কতটুকু হয়েছিল, কি হয়েছিল আমার মনে নাই। লাস্ট ক্লাস কোন মাসেরটা আমাদের পড়ানো হয়েছিল। ওকে, ঠিক আছে, আসি এবার। মুজিব চিরন্তন, মুজিব, একটা বিষয় মনে রাখবেন, কয়েকটা সূচক জানতে হবে। সূচক 2021, সূচক 2021। একটা হলো বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন, বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন।
এই বায়ুমান প্রতিবেদনে বায়ু দূষণে শীর্ষ দেশ বাংলাদেশ। বায়ু দূষণের শীর্ষ দেশ হলো বাংলাদেশ। আর বায়ু দূষণের শীর্ষ রাজধানী বললে দিল্লি, আর ঢাকা বললে ঢাকা হলো দ্বিতীয়। বায়ু দূষণের দ্বিতীয় শীর্ষ রাজধানী হলো ঢাকা। ঢাকা অনেক ক্ষেত্রে দ্বিতীয় হয়, মানে নোংরা শহরের মধ্যে কিন্তু ঢাকা দ্বিতীয়। ঢাকা 2 নম্বর সেক্টরে অবস্থিত মুক্তিযুদ্ধের সময়। ফেসবুক ব্যবহার করে দ্বিতীয় সর্বোচ্চ শহর যেটা, ব্যাংককের পরে ঢাকা। তারপরে আপনার নোংরা শহর তো দ্বিতীয়, বসবাসের অযোগ্য শহর এখন তৃতীয় হয়েছে, আগে দ্বিতীয় ছিল। বসবাসের অযোগ্য শহর, এগুলো সব নেগেটিভ, আর নেগেটিভ বিষয়গুলো পরীক্ষায় থাকে না। কিন্তু বায়ু দূষণে বাংলাদেশ যে শীর্ষে, এটা একদিক থেকে মানে মানে প্রশ্নটা নেগেটিভ, যদিও প্রশ্নটা নেগেটিভ, তারপরে একটু গুরুত্ব থাকে যে আসলে আমরা সচেতন হওয়া জরুরি। সেই ক্ষেত্রে এই বিষয়টা প্রশ্ন আসলেও আসতে পারে। এরপরে আসেন, এই যদি বলা হয় যে বায়ুমান প্রতিবেদনটা প্রকাশ করে কে, সেটা করে আইকিউ এয়ার। এই বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন প্রকাশকারী ইন্টারন্যাশনাল কোয়ালিটি এয়ার, আইকিউ এয়ার। এই আইকিউ এয়ার হলো সুইজারল্যান্ডের। আইকিউ এয়ার সুইজারল্যান্ড। তাহলে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন, বায়ু দূষণের শীর্ষ দেশটা বাংলাদেশ, বায়ু দূষণের শীর্ষ রাজধানী দিল্লি, প্রকাশকারী হলো আইকিউ এয়ার, এবং এই প্রকাশকারী সংস্থা আইকিউ এয়ার হলো সুইজারল্যান্ডের। এইটা দেখতো কি হয়েছে, দেখতে পারতেছি না, তো ফোন আসে, বিরক্ত হয়ে যেতে হয়। ক্লিয়ার? এবারে সূচকের মধ্যে প্রশ্ন হলো যে সিপিডি রিপোর্ট 2021। সিডিপি হলো কমিটি ফর দা ডেভেলপমেন্ট পলিসি, এবং এই রিপোর্টটা 3 বছর পর পর দেওয়া হয়। 3 বছর পর পর এলডিসি মুক্তির বা এলডিসি সংক্রান্ত প্রতিবেদন দেয়। 2018 ও 2021 সালের প্রতিবেদনে 2018 ও 2021 সালের প্রতিবেদনে বিডি এলডিসি মুক্ত হয়। এলডিসি মুক্ত হওয়ার যোগ্যতা লাভ করে। এলডিসি মুক্ত হওয়ার যোগ্যতা লাভ করে। কি আপনাদের কমেন্ট দেখবো, একটু পরে দেখবো। মানে আপনারা তো পড়াশোনা রেখে খালি কমেন্টই করেন, কি কমেন্ট করেন আল্লাহ জানে। এটা তো গুরুত্বপূর্ণ ক্লাস, লিখতে থাকার কথা। করে ফালতু কমেন্ট না করে একটু লেখো না রে ভাই। তোমাদের জন্য একটা ক্লাস দিলাম, খালি ফালতু পেঁচাল গ্রুপে আইসা। এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালে বিডিএলডিসি মুক্তির চূড়ান্ত সনদ পাবে।
বাংলাদেশ এলডিসি মুক্তি চূড়ান্ত সনদ পাবে 2026 সালে। সিপিডি রিপোর্ট অর্থাৎ কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, এটা জাতিসংঘ প্রকাশ করে। এই জাতিসংঘ প্রকাশ করে এই সিপিডি রিপোর্ট, এবং 3 বছর পর পর প্রকাশ করে। পরপর 2টা প্রতিবেদনে যদি কেউ এলডিসি মুক্তির যোগ্যতা লাভ করে, তাহলে তাকে এলডিসি মুক্তির সনদ দেওয়া হয় 3 বছর পরে। তাহলে 21 সালের পরে 24 সালে ছাড়পত্র দেওয়ার কথা, কিন্তু করোনার কারণে 2 বছর বাড়ানো হয়, অর্থাৎ 3 বছরের পরিবর্তে 5 বছর করা হয়। এবং 2026 সালে বাংলাদেশ এলডিসি মুক্তির চূড়ান্ত সনদ লাভ করবে। কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি এই রিপোর্টটা আর কি। ওকে, পরবর্তী যে রিপোর্ট সেটা হলো খাদ্য নিরাপত্তা সূচক। খাদ্য নিরাপত্তা সূচক সবগুলোই 2021 সালে। এই খাদ্য নিরাপত্তা সূচকে প্রথম দেশটা হলো ফিনল্যান্ড, শীর্ষ দেশটা হলো ফিনল্যান্ড, আর 84তম দেশটা হলো বাংলাদেশ। 84তম বাংলাদেশ। ফিনল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে আরেকটা মিল আছে, সেটা হলো দুই দেশের মধ্যে সুখ সূচক, এই সুখ সূচক যদি বলে, সুখ সূচকে শীর্ষ দেশটা হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ড আর বাংলাদেশ হলো সুখ সূচকে 68তম। বাংলাদেশ সুখ সূচকে 68তম। কিন্তু এই বাংলাদেশি শান্তি সূচকে, একসাথে 3টা সূচক দেখে ফেলি, শান্তি সূচকে বাংলাদেশ কিন্তু 91তম। শান্তিতে 91 আর সুখে 68। আর এখানে বা শান্তি সূচকে শীর্ষ যে প্রথম যে, সে কিন্তু আইসল্যান্ড। এবং এই সুখ আর শান্তির মধ্যে একটা গিট্টু লাগতে পারে। মনে রাখবেন, খাদ্যের সাথে সুখ আছে আর শান্তিটা ভিন্ন। আর খাদ্য নিরাপত্তা ফিনল্যান্ড, সুখ সূচকও ফিনল্যান্ড। খাদ্য সূচকে 84তম বাংলাদেশ, আর সুখ সূচকে বাংলাদেশ 68তম। আর শান্তি সূচকে বাংলাদেশ 91তম, আর শান্তি সূচকে প্রথম হলো আইসল্যান্ড। প্রথম হলো আইসল্যান্ড। এলডিসি কি এখনো পড়ো নাই? এডমিশন টেস্টের 2 বছর ধরে কি করছে রে ভাই? এলডিসি হলো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ অর্থাৎ স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশকে এলডিসি বলা হয়। এটা একটা কনসেপ্ট, কিন্তু এটা একটা জোট না, এটা কনসেপ্ট মানে ধারণা। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ধারণা। আর এই এলডিসির ধারণার অন্তর্ভুক্ত হলো 46টি দেশ। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হলো 46টি। এলডিসি ভুক্ত দেশ 46টি। এবং সংস্থা কেন্দ্রিক কিছু আলোচনা আছে। সূচকের মধ্যে আরেকটা বিষয় হলো উদার গণতান্ত্রিক সূচক। উদার গণতান্ত্রিক। এবং এই উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থা পরীক্ষা আসবে না আই থিঙ্ক। প্রথম দেশটা হলো ডেনমার্ক, আর 154তম দেশটা হলো বাংলাদেশ। 154তম দেশ হলো বাংলাদেশ। কিন্তু সূচকের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এসডিজি সূচক। এসডিজি সূচক 2021 এই সূচক প্রদান করে এসডিএসএন। সাধারণত ডি ইউনিটে এই সূচকগুলো আসে। এসডিএসএন সাস্টেইনেবল। আগে তো এমন হতো, মানে এডমিশন টেস্টের কোশ্চেন সবচেয়ে স্ট্যান্ডার্ড হইতো, আর বিসিএস এর কোশ্চেন হতো সবচেয়ে থার্ড ক্লাস কোশ্চেন। আপনি যদি দেখেন 35তম বিসিএস এর আগে যে কোশ্চেন ছিল, বিসিএস এর যে মুক্তিযুদ্ধের সেক্টর 11টা, এই কোশ্চেন মনে কমপক্ষে মিনিমাম হলো 7-8 বার আসছে। মানে ময়নামতি যে কুমিল্লা, এই কোশ্চেনে 5-6 বার আসছে।
প্রাচীনতম নগর যে মহেস্থানগড়, এটা তো এই বছর আসলো। এই কোশ্চেন বিসিএস এ কমপক্ষে 20 বার আসছে। কিন্তু আগে এডমিশন টেস্টের কোশ্চেন 14 সালের আগে, ঠিক 14 সালের আগে ছিল বিসিএস গুলো ছিল নর্মাল, আর 14 সালের আগে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ছিল সবচেয়ে স্ট্যান্ডার্ড। এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমরা যখন পড়ছি, আমি যখন পড়াই, আমি তো সেই 2008 সাল থেকে পড়াই, আমি 8 থেকে 14 পর্যন্ত অ্যাডমিশন টেস্টে যে পরিমাণ পরিশ্রম করে পড়িয়েছি, আমি এখন সেই পরিশ্রমটা বিসিএস এ করতে হয় একটু বেশি, তাও তাও ওরকমের পরিশ্রম করতে হয় না। বিসিএস এর কোশ্চেন অত বেশি কঠিনও হয় না, মানে ম্যাক্সিমাম কোশ্চেন অর্থাৎ 70% বলতে গেলে 60 to 70% কোশ্চেন হয় একবারে সাদামাটা কোশ্চেন। 8-10টা কোশ্চেন বিসিএস এ বা অন্যান্য জবের পরীক্ষা একটু কঠিন হয়, ম্যাক্সিমাম বিগত কোশ্চেন আসে। আর অ্যাডমিশন টেস্টে এখন যে মানে 14 সালের আগে যে কোশ্চেন ছিল যথেষ্ট কঠিন ছিল, আর এখন কোশ্চেন গুলো কি হয় একটু ইজি হয়। ইজি হওয়ার কারণে এখন আমাদের ওই ইজি পড়াবো, মানে 2-1টা কঠিন হয় কিন্তু ইজি বেশি হয় অ্যাডমিশন টেস্টে। এবং অ্যাডমিশন টেস্টে প্রচুর বিগত কোশ্চেন, আমি বললাম ইনশাল্লাহ তোমরা তো পরীক্ষা দিবা, দেখবা আগামী শনিবার তোমাদের পরীক্ষা যারা খাওয়ানি, দেখবা প্রচুর বিগত কোশ্চেন এখানে আছে এবং প্রচুর মৌলিক প্রশ্ন আসবে। মৌলিক প্রশ্ন হলো ইতিহাস থেকে আসবে, রাষ্ট্রবিজ্ঞান থেকে আসবে, ভূগোল থেকে আসবে, যুক্তিবিদ্যা থেকে আসবে। এখান থেকে হিউজ প্রশ্ন, যেমন তোমরা এসএসসি ইন্টারমিডিয়েট যেগুলো দাগায় আসছো, সেই প্রশ্নগুলো দেখবো যে এখানেও দাগাতে হবে। আর 2-1টা প্রশ্ন রিসেন্ট আসবে, অথবা 3টা বা 4টা। আমার বিশ্বাস যে 5টার উপরে রিসেন্ট আসবে না। আর আমার বিশ্বাস 2টা, আল্লাহ জানে কি হবে, একমাত্র আল্লাহ জানে যে ভবিষ্যতে কি হবে। আবার পরে আবার গালিগালাজ করেন যে বেশি আসলে, যে আপনি বলছেন আসবে না, কারণ আমরা তো সবাই ধারণা করতে পারি, আমরা তো আর কেউ অভিজ্ঞতা থেকে কনফার্মেশন দিতে পারি না। আমার ধারণা 2টা। আমার বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আমার 2টা ধারণা। একটা ধারণা হলো যে হয়তো মানে রিসেন্ট কোশ্চেন 3 থেকে 4টা বা সর্বোচ্চ 5টা আসবে। আর দ্বিতীয়ত হলো রিসেন্ট কোশ্চেন এপ্রিলের পরের ঘটনা খুব কম আসবে, আসবে না বললেই চলে। কিন্তু আমরা রিস্ক ফ্রি থাকার জন্য এখন পড়তে হচ্ছে, যে যদি এসে পড়ে তাহলে কি করব। যে ভাইয়া তো লাস্ট ভিউ বের করছে সেই 14 এপ্রিল, সে আমাদেরকে 14 এপ্রিল ছেড়ে দিল, তাহলে এরপরে তো রিসেন্ট করোনা পরীক্ষা আসলো, তাহলে কি হবে। এই জন্য আমি 2টা ক্লাস আপনাদেরকে উন্মুক্ত, এই 2টা ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে, ওকে। আসেন ডি ইউনিট নিয়ে যেটা বলবো এইগুলাই পড়বেন। আর ডি ইউনিটে হলো রিটেন সম্পর্কে 4টা টপিক পড়বেন। রিটেন সম্পর্কে আপনারা বিসিএস ডি সরি অ্যাডমিশন ডি ইউনিট, এখন দেখেন সব প্রেশার ডি ইউনিটের উপরে, মাঝখান থেকে ডি ইউনিট বলছেন, আমি তারপরে বলি। একটা করোনা পড়বেন বা কোভিড, কোভিড ক্রাইসিস পড়বেন, মুজিব বর্ষ পড়বেন। করোনা ক্রাইসিস, মুজিব বর্ষ, তারপরে অলিম্পিক করতে পারেন। অলিম্পিক আপনাদের তো বাংলা এবং মানে ইংরেজিতে এবং বাংলায় অনুচ্ছেদ দেখতে হবে, খুব সম্ভবত 7.5 7.5 15 নম্বর। করোনা, মুজিব বর্ষ, অলিম্পিক, আরেকটা যেন কি মনে করলাম, আরেকটা হলো এসডিজি, এসডিজি আর পদ্মা সেতু, পদ্মা ব্রিজ। আপনাদের তো বাংলায় অথবা ইংলিশে লিখতে হবে এই 5টা আর কি, করোনা, মুজিব বর্ষ, অলিম্পিক, এসডিজি, পদ্মা ব্রিজ। আর তেমন কিছু আমি উল্লেখযোগ্য দেখি না। যাই হোক, এসডিএসএন হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। আর রিসেন্ট আসলেও আপনারা কিন্তু পারবেন, প্রচুর রিসেন্ট আপনাদেরকে কোশ্চেন বইতে প্রচুর রিসেন্ট আছে। ক্লাস হলো 2টা, তারপরে লাস্ট বইতে এপ্রিল পর্যন্ত রিসেন্ট আসি, আসলে আপনারা পারবেন। আর আপনার একটা কথা মনে রাখবেন, নোবেল প্রাইজ কিন্তু আসে। রিসেন্টের জন্য গুরুত্বপূর্ণ 5টা টপিক আমি লিখে দেই, রিসেন্টের জন্য 5টা টপিক লিখে দিচ্ছি। 1 নম্বরে হলো কোভিড, 2 নম্বর হলো ভ্যাকসিন, ভ্যাকসিন সম্পর্কে আমি একটু আলোচনা করব। কোভিড আর হলো ভ্যাকসিন, কোভিড ও ভ্যাকসিন একসাথে লিখি, ভ্যাকসিন এই একটা টপিক গুরুত্বপূর্ণ। নোবেল গুরুত্বপূর্ণ, নোবেলের মধ্যে আপনারা 2টা নোবেল মনে রাখবেন, একটা হলো সাহিত্য, সাহিত্য 2021, আর একটা হলো
শান্তি ও চিকিৎসা, শান্তি প্লাস চিকিৎসা, এটা 2021। শান্তিতে পেয়েছে তো WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শান্তিতে নোবেল পুরস্কার পায় 2021 সালে। আর শান্তিতে নোবেল পুরস্কার 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা কিন্তু রোম, ইতালিতে তার সদর দপ্তর 1961 সালে প্রতিষ্ঠা। আর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। তাদের চাইতে গুরুত্বপূর্ণ তারা কি আবিষ্কার করেছে, সেটা হলো হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছেন, সি ভাইরাস আবিষ্কার করছেন, এইটা তাদের একটা অবদান। আমরা দেখছি 2010 সালে চিকিৎসা বিজ্ঞানে 2010 সালে যে রবার্ট এডওয়ার্ডস তিনি চিকিৎসা বিজ্ঞানে কোষ সংক্রান্ত একটা ধারণা দেওয়ার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবার্ট এডওয়ার্ডস সামথিং কোষ বা সামথিং, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল না, ওটা ছিল আপনার ওই যে রবার্ট এডওয়ার্ডস হলো যে মানে জিন তত্ত্ব, যেটা হলো মানে টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক ছিল আর কি রবার্ট এডওয়ার্ডস। সেই রবার্ট এডওয়ার্ডস এই পুরস্কারটা পায় 10 সালে। আর এটা পরিষ্কার 10 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা আসছিল। আর 21 সালে চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল পুরস্কার পেয়েছেন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের কারণে, এই দুইটার গুরুত্বপূর্ণের পাশাপাশি আর সাহিত্য নোবেল তো পেয়েছেন লুইস সি গ্ল্যাক। তিনি কিন্তু ইউএস এর সাহিত্যিক, তিনি পেয়েছেন সাহিত্য নোবেল। এবং আপনি যদি দেখেন 2017-18 সালের আগ থেকে মানে কমপক্ষে 7 থেকে 8 বার টানা সাহিত্য নোবেল পরীক্ষা আসছে, এবং পরীক্ষা সাহিত্যটা আপনাদের জন্য বেশি থাকে। আর নোবেল পুরস্কার থেকে 2019 সালে 2টা পড়বেন, এটা 2020 নোবেল পুরস্কার। 2021 না, আমি দুঃখিত ভাই, আই এম সরি ভাই, 2020, আমি দুঃখিত, 2020, 21 না, আই এম সরি। 21 সালে নোবেল কিন্তু দিব অক্টোবরে। 2020 সালে নোবেল, আমি দুঃখিত, 19 সালে নোবেল থেকে 2টা পড়বেন। একটা হলো পিস, শান্তিতে পেয়েছেন ইথিওপিয়ার যে প্রেসিডেন্ট, তিনি শান্তিতে, যেটা এবছর আমি লাস্ট ভিউ প্লাস রিসেন্ট ভিউ তো আমি কিন্তু 19 সালের 2টা নোবেল পুরস্কার রাখছিলাম, একটা পিস আর একটা হলো অর্থনীতি। এবং পিস পরীক্ষা আসছে 41তম BCS এ। আপনাদের জন্য যদি পিছনে প্রশ্ন করে 19 সালের শান্তি এবং 19 সালের অর্থনীতি গুরুত্বপূর্ণ এই কারণে তিনি একজন বাঙালি, অভিজিৎ ব্যানার্জি। বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন 4 জন। সে 4 জনের মধ্যে অভিজিৎ ব্যানার্জি, তিনি হলেন অর্থনীতিতে, এবং তিনি একজন বাঙালি, চতুর্থ বাঙালি অভিজিৎ ব্যানার্জিতে। এবং তার একটা বিখ্যাত বই আছে পুর ইকোনমিক্স। এই পুর ইকোনমিক্স বইয়ের কারণে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অভিজিৎ ব্যানার্জি। তার বাড়ি হলো কলকাতায়, একজন মার্কিন বংশ মানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেই অভিজিৎ ব্যানার্জি। সো নোবেল পুরস্কার থেকে প্রশ্ন হলে 20 সালের প্রশ্ন আসলে সাহিত্য, শান্তি এবং চিকিৎসা গুরুত্বপূর্ণ, আর 19 সালে আসলে হলো পিস এবং অর্থনীতি, এই 2টা গুরুত্বপূর্ণ। শান্তি পুরস্কার পেয়েছিল হলো ইথিওপিয়ার প্রেসিডেন্ট। রিসেন্ট টপিকের মধ্যে থার্ড যে গুরুত্বপূর্ণ সেটা হলো মুজিব বর্ষ। থার্ড গুরুত্বপূর্ণ হলো মুজিব বর্ষ। তো রিসেন্ট টপিকের মধ্যে কোভিড অ্যান্ড ভ্যাকসিন, নোবেল 2020, মুজিব বর্ষ, আর হলো মেট্রো রেল। এই 3টার মধ্যে একটা প্রশ্ন অথবা 3টার মধ্যে আরো কোশ্চেন থাকতে পারে। মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এগুলো তো সাম্প্রতিক বলা যায় না, চলমান। আর একটা হলো বঙ্গবন্ধু টানেল। এই 3টার গুরুত্ব সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু টানেল। মেট্রো রেলের একটা তারিখ মনে রাখবেন, 25 আগস্ট মেট্রো রেলের, সরি এটা 25 আগস্ট হবে নাকি বইটা করে রাখলে 29 আগস্ট কিনা, এইটা তারিখটা একটু গুরুত্বপূর্ণ যে কবে মেট্রো রেলটা, 29 আগস্ট, রাইট, 29 আগস্ট মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালু হয়। 29 আগস্ট পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালু হয়, তারিখটা গুরুত্বপূর্ণ। আর পদ্মা ব্রিজের একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো 10 ডিসেম্বর। গত 10 ডিসেম্বর পদ্মা ব্রিজের সবগুলো স্প্যান, অর্থাৎ 42টি পিলারের উপরে 41টি স্প্যান বসে, এবং 41তম স্প্যানটা 12 এবং 13 নম্বর পিলারের উপরে বসে 10 ডিসেম্বর। এবং পদ্মা ব্রিজ পুরোপুরি দৃশ্যমান হয়, সেটা হলো 10 ডিসেম্বর এই তারিখটা। আর বঙ্গবন্ধু টানেল, এটা কর্ণফুলী নদীতে। এর সবচেয়ে গুরুত্ব হলো যে
এটা চীনের সহযোগিতা এটা তৈরি হয়েছে। আর বঙ্গবন্ধু টানেল এটা 3.4 কিলোমিটার দৈর্ঘ্য, 3.4 কিলোমিটার। এই টানেল চ্যানেল এগুলোর গুরুত্ব মানে দৈর্ঘ্য বেশি পরীক্ষা আসে। এবং এটা মানে অন সিটি টু টাউন, অর্থাৎ চিটাগং শহরকে মানে মানে চিটাগং সিটিকে দুটো টাউনে বিভক্ত এবং তাদেরকে সংযুক্ত করেছে এই মানে বঙ্গবন্ধু টানেল। সো এই তিনটা আর হলো মুজিববর্ষ, নোবেল 2020, কোভিড অ্যান্ড ভ্যাকসিন, এই হলো 4টা টপিক। আর সবসময় যদি বলেন যে এখান থেকে প্রশ্ন আরো আসতে পারে, সেটা হলো পুরস্কার থেকে প্রশ্ন আসে সাধারণত। পুরস্কার এবং সূচক তো আমাদের লাস্ট ভিউতে যেগুলো আছে বাকিগুলো আমি লিখে দিলাম। সূচক এবং পুরস্কার থেকে প্রশ্ন হয়। সে পুরস্কার থেকে যদি বলেন, সেটা বঙ্গবন্ধু যে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেছে, যে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার 2020, এটা কিন্তু বঙ্গবন্ধু লাভ করেছেন। এই পুরস্কারটা গুরুত্বপূর্ণ। 20 সালে কিন্তু বঙ্গবন্ধু 20 সালে, 21 সালেও না 19 সালেও না, বঙ্গবন্ধু গান্ধী শান্তি পুরস্কার পান 2020 সালে। এটা গুরুত্বপূর্ণ। আরেকটা পুরস্কার হলো যে মানে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার, যে নেদারল্যান্ডস থেকে দেওয়া হয়। সেই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে বাংলাদেশের সাদাত রহমান। এই সাদাত রহমান বাংলাদেশের মানে উনি একটা অ্যাপস বের করেছেন, যে মানে অ্যাপস বের করেছেন যে তরুণদের মানে যে হ্যারাসমেন্ট, মানে সাইবার বুলিং হয়, সাইবার বুলিং এর মোকাবেলা করার জন্য। সেই সাদাত রহমান তিনি হলেন তিনি হলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন, এবং তাকে পুরস্কারটা তুলে দিয়েছিলেন যে শান্তি পুরস্কার লাভ করা এর আগে মাওলানা ইউসুফজাই তার হাতে পুরস্কার তুলে দেয়, এবং নেদারল্যান্ডস থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে আন্তর্জাতিক শান্তি পুরস্কার, শিশু শান্তি পুরস্কার আর গান্ধী শান্তি পুরস্কার, এই দুইটা শান্তি পুরস্কার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো রিসেন্ট কিছু বিষয় আছে যে অনেক বলা যায়। আরেকটা বিষয়, পরীক্ষায় দাগানোর ক্ষেত্রে যারা মানে যেসব ব্যক্তিবর্গ সম্প্রতি মারা যায়, তারা কিন্তু পরীক্ষায় থাকে। মানে পরীক্ষায় কোশ্চেন কঠিন হোক আর যাই হোক, প্রশ্ন যেভাবে প্রেজেন্টেশন করা হোক, আসলে উত্তরটা সে হয়। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার মারা গেছেন। তার কথা মনে রাখতে হবে। আনিসুজ্জামান সম্পর্কে প্রশ্ন হতে পারে। আনিসুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি কিন্তু পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি কিন্তু শিক্ষা সচিবও ছিলেন। বঙ্গবন্ধু তাকে শিক্ষা সচিবও বানিয়েছিলেন। এই আনিসুজ্জামান কিন্তু বাংলা একাডেমির চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ আনিসুজ্জামান কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর শিক্ষকও ছিলেন। আপনারা দেখছেন বাংলা একাডেমির বইমেলায় যখন শেখ হাসিনাকে রিসিভ করতে যায়, তিনি প্রাইম মিনিস্টার, তিনি বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন করতে যান, তখন লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তো তখন শিক্ষকের মর্যাদা তিনি দিয়ে আনিসুজ্জামান তখন লাল গালিচায় তিনি হাঁটেন, আর প্রধানমন্ত্রী তখন মানে লাল গালিচার বাহির থেকে হাঁটেন। এবং কি বিস্ময়কর একটা ছবি ছিল, যে শিক্ষককে তিনি সম্মান করেছেন, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলা বিভাগের ছাত্রী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী ছিলেন, রোকেয়া হলের ছাত্রী ছিলেন। তো যাই হোক, এই রিসেন্ট টপিক এগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে এই কয়েকটা বিষয় বললাম। আর গুরুত্বপূর্ণ কিছু তারিখ আসে, সাধারণত কিছু তারিখ সবসময় আসে, তবে গত 2-3 বছরের তারিখ একটু কম আসছে। তারিখ আগে এমনও গেছে 2012 সালে 4টা তারিখ আসছিল। 12 সালে আসছিল 4টা তারিখ। 10 সালে দেখবেন, 12 সালে, 11 সালে, 13 সালে অনেক তারিখ আসতো। কবে মারা যায়, কবে কি হয়, এখনকার তারিখগুলো একটু কম আসে। এখন যদি আমি আপনাদেরকে লাস্ট ভিউতে অনেকগুলো তারিখ দিয়েছি, লাস্ট ভিউতে আমি আপনাদেরকে ব্যাপারে বলবো। লাস্ট ভিউতে আমি অনেকগুলো তারিখ দিয়েছি, সে তারিখের ছাড়াও আর দুইটা তারিখ গুরুত্বপূর্ণ। একটা হলো 7 আগস্ট। এই 7 আগস্টে গণটিকা শুরু হয়, গণটিকা শুরু। আর 7 ফেব্রুয়ারি যেটা, এটা গণটিকা না, এটা হলো জনসাধারণের জন্য টিকা, জনসাধারণের জন্য টিকা। কারণ WHO একটা নির্দেশনা আছে যে প্রথম টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা, তারা পাবে প্রথম টিকা, এবং তাদের পরে পাবে 65 বছর প্লাস যারা, তারা। এরপরে হলো শৃঙ্খলা বাহিনী সরকারি কাজে যারা অংশগ্রহণ করে তারা। ঠিক তেমনি প্রথম কিন্তু একজন স্বাস্থ্যকর্মীকে, রুনা দা কস্টা, তাকে গত 27 জানুয়ারি 2021 তারিখে তাকে প্রথম কিন্তু টিকা দেওয়া হয়, যেটা হলো কুর্মিটোলা হসপিটালে। এখন তখন থেকে কিন্তু
তখন থেকে মানে টিকা দেওয়া শুরু হয়। এরপরে 27 ফেব্রুয়ারি এটাকে জনসাধারণের উন্মুক্ত করা হয়, কিন্তু গণটিকা কার্যক্রম শুরু করলে সেটা 7 আগস্ট উত্তর হবে। আর 16 আগস্টে একটা গুরুত্বপূর্ণ যে কোভিড টিকার জন্য একটা চুক্তি হয়, অর্থাৎ সিনোফার্মা যুক্ত মানে চীনের সিনোফার্মা প্লাস হলো বাংলাদেশের ইনসেপ্টা এদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থাৎ বাংলাদেশে টিকা উৎপাদন করা হবে, সেই টিকা উৎপাদনের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে ইনসেপ্টা, সিনোফার্মা এবং বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে। এবং বাংলাদেশে তারা 7 কোটি সিনোফার্মার টিকা বাংলাদেশে উৎপাদন করবে। তার মানে সিনোফার্মা, ইনসেপ্টা এবং হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়। এটা গুরুত্বপূর্ণ তারিখ। আর আপনাদের আগের ক্লাসে বলেছিলাম যে 15ই আগস্ট 2021 তারিখে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করে এবং কাবুলের প্রেসিডেন্ট প্যালেস দখল করে নেয়। আচ্ছা, আসি আমি এসডিএসএন এ ছিলাম, একটু এসডিএসএন এ আসি। এসডিএসএন হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এই এসডিএসএন তারাই এসডিজি সূচকটা প্রকাশ করে। সেই 2021 সালে বাংলাদেশের অবস্থান হলো 109তম। বাংলাদেশের অবস্থান 109তম। তবে এসডিজি প্রবৃদ্ধিতে, এসডিজি বাস্তবায়নের প্রবৃদ্ধিতে বাংলাদেশ হলো তৃতীয় শীর্ষ দেশ। বাস্তবায়নের প্রবৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয় শীর্ষ দেশ। উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ 54তম। আর আপনাদের পরীক্ষা শনিবার। আমার তো মনে হচ্ছে এখানে পরীক্ষার্থী কেউ নাই মনে হয়। পরীক্ষার্থীদের তো কোনো মানে যে অবস্থা, যেসব কমেন্ট তারা এখানে করতেছে, আমার তো মনে হয় পরীক্ষার্থী এখানে নাই। খুব রিল্যাক্স কমেন্ট দেখি। জিআই পণ্য 9টি। জিআই পণ্য হলো 9টি। আর সে জিআই পণ্য 9টি হলো, প্রথমে জামদানি। জামদানি 2016 সালে হয়েছিল। 2017 সালে হলো ইলিশ, এগুলো সাল আসবে না। 3 হলো খিরসাপাতি আম। 4 হলো মসলিন, ঢাকাই মসলিন চতুর্থ জিআই পণ্য। এই 20 সাল পর্যন্ত এই 4টা ছিল। আর 21 সালে গিয়ে 5টা হয়, 5টি যুক্ত হয়, আরো কয়েকটা যুক্ত হবে। তার মধ্যে জিআই তো মানে জানেন যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এবং এটা বেসিক্যালি ভৌগোলিক নির্দেশক বলে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন করে, মানে খুবই স্মার্ট কোশ্চেন করে, যে এইভাবে যে প্রেক্ষাপট নির্ভর কোশ্চেন করে থাকে। অনেক সময় দেখা যায় সবাই যেটা চিন্তা করে সেটা কোশ্চেন দেয় না। যেমন মেট্রো রেল, এটা নিয়ে সবাই চিন্তা করে, কিন্তু পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করলো যে মেট্রো রেলের আনুষ্ঠানিক নাম কি? ম্যাস র্যাপিড ট্রানজিট, এমআরটি। মেট্রো রেল হলো ম্যাস র্যাপিড ট্রানজিট। এটা হলো মেট্রো রেলের আনুষ্ঠানিক নাম। দেখা যাবে যে সবাই পণ্যগুলো পড়বে, আসলে জিআই পণ্য, যে জিআইতে কি হয়, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক। এই জিআই পণ্যের বাংলাদেশ থেকে ঘোষণা দেয় ডিপিডিটি। ডিপিডিটি হলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে, শিল্প মন্ত্রণালয়। অনেকেই মনে করবে যে এটা বাণিজ্য মন্ত্রণালয়, মনে হয় পণ্য, যেহেতু শিল্প মন্ত্রণালয়। ডিপিডিটি, ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অথরিটি।
অথরিটি লাগে না, ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, PETENT, পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। ডিপিডিটি হলো ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। এই ডিপিডিটি হলো শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, তারাই সাধারণত এই জিআই পণ্যের ঘোষণা দিয়ে থাকে। মানে বাংলাদেশ থেকে তারাই, মানে জিআইটা হলো যে আপনার নিজস্ব পণ্য, অর্থাৎ আপনি এখানে ওয়েবসাইটে বলে দিবেন যে এই ইলিশ এখন থেকে আমার, 6 মাসের বা 180 দিনের মধ্যে যদি কেউ আপত্তি না জানায় তাহলে ওটা আপনার হয়ে যাবে। আর আপত্তি জানালে তখন আর হবে না, তখন এটা নিয়ে আরো আলোচনার বিষয় থাকবে, তখন আর এটা জিআই পণ্য হবে না। এখন জিআই পণ্য বি ইউনিটের স্ট্র্যাটেজি নিয়ে আমি একটু বলবো, অপেক্ষা করেন, একটু পড়ে নেন। 8টা বাজে, আমি আর 15 মিনিট পরে আপনাদের 15 মিনিট ডিরেকশন দেব, কি কি দাগাবেন, কোনগুলো শেষ সময় দেখে যাবেন এবং কি কি স্ট্র্যাটেজি হবে, আমি আর 15 মিনিট পরে আপনাদেরকে সেই স্ট্র্যাটেজি সম্পর্কে শেয়ার করব। এরপরে 5, 6, 7, 8, 9 এই আর বাকি 5টা পণ্য হলো যেমন সিল্ক, রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক হলো আরেকটা জিআই পণ্য। এরপরে হলো আপনার দিনাজপুরের কাটারি ভোগ, দিনাজপুরের কাটারি ভোগ। আর একটা হলো দিনাজপুরের কালো জিরা, কালিজিরা না জানো, কালিজিরা, কালিজিরা, কালিজিরা চাল আর কি। 8 নম্বরে হলো কাটারি ভোগ চাল, এই দুইটাই চাল। আর 8 হলো রংপুরের শতরঞ্জি, রংপুরের শতরঞ্জি। এটা এক ধরনের মানে হোম টেক্স আর কি, এক ধরনের। 9 নম্বর রংপুরের শতরঞ্জি। আর 9 নম্বরে হলো বিজয়পুরের চীনামাটি। আপনি জানেন বিজয়পুর নেত্রকোনা, এই বিজয়পুর নেত্রকোনার সাদা মাটি বা চীনামাটির পাহাড়, নেত্রকোনার চীনামাটি এলো জিআই পণ্য। পরীক্ষা আসবে যে জিআই মানে কি, ভৌগোলিক নির্দেশক, এবং এই জিআই পণ্যটা ঘোষণা করে কিন্তু ইন্টারন্যাশনালি কন্ট্রোল করে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এবং এর ফলে কি হয় যে একটা মর্যাদা বৃদ্ধি পায়, একটা মর্যাদা বৃদ্ধি পায়, এবং এই পণ্যগুলো যখন বেশি হবে তখন আপনি বেশি দাম পাবেন। যখন একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি জিআই পাবেন তখন আপনার কিন্তু ইলিশের দামটা, আপনি এই ইলিশ বলেন জামদানি পণ্য, একটা বেশি দামে আপনি রপ্তানি করতে পারবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি আসবে, সেটাই জিআই এর একটা সুবিধা। সূচক, আপনাদের লাস্ট ক্লাসে মনে হয় কিছু সূচক আমি আলোচনা করেছিলাম। এবার মনে রাখবেন আমি কিছু তথ্য বলে যাই, তথ্যগুলো আপনি শুনবেন। যে বিষয়টা হলো যে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প শুরু হয়েছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পে, সেখানে 9.5 লাখ, আমি তথ্যগুলো বলে যাই, জাস্ট আপনি শুনবেন, লিখতে হবে না, এবং আমার ক্লাস শেষ হয়ে গেলে আবার টেনে একটু দেখবেন যে ভাই কোন থেকে টানা বলছিল। আমি টানা কিছু তথ্য বলে যাই, আমি লিখবো না, জাস্ট আপনি শুনবেন, কারণ আপনার লেখার মতো সময় নাই। একটা কথা মনে রাখবেন যে আশ্রয়ণ প্রকল্প 2, আশ্রয়ণ প্রকল্প 2টা অন ছিল, সেটা 97 সালে, আর 2 এখন চলছে 2010 থেকে 2022। আশ্রয়ণ প্রকল্প 2 2010 থেকে 2022। এবং এই আশ্রয়ণ প্রকল্প হলো 9.5 লক্ষ মানুষকে, 9.5 লক্ষ ভূমিহীন মানুষকে ঘর প্রদান করছে, সরকার ঘর প্রদান করছে, যে 2 শতক জায়গার উপরে ঘর, এবং তাদের ওখানে স্কুল করা, তারপর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মানে স্কুল করা, টিউবওয়েল বসানো, সেলাই মেশিনের একটা কাজ করানো, একটা খামার করা, মাছের খামার করা, বা তাদের কর্মসংস্থানের জন্য কোনো কাজ করা, দলিল সহ জমি প্রদান করছে। এবং তার নাম দেওয়া হয়েছে এবছর মুজিব বর্ষ আশ্রয়ণ প্রকল্প, মানে মুজিব বর্ষকে কেন্দ্র করে এই আশ্রয়ণ প্রকল্পটা বাস্তবায়ন করতে চাচ্ছে সরকার। আর এই আশ্রয়ণ প্রকল্পের মধ্যে মনে রাখবেন সবচাইতে বড় আশ্রয়ণ প্রকল্প যেটা হলো বাংলাদেশের কক্সবাজারে, পৃথিবীর সবচাইতে জলবায়ু আশ্রয়ণ প্রকল্প, সবচাইতে বড় জলবায়ু আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জায়গাটার নাম তো ভুলে গেছি রে, কেউ জানলে একটু কমেন্টে লিখে দিন। আমি আগেই বলেছি গান্ধী শান্তি পুরস্কার পাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গান্ধী পুরস্কার 2020 সালে পাইছেন বঙ্গবন্ধু, আর 19 সালে পাইছেন অন্য একজন ব্যক্তি, দরকার নাই। একটা 3 নম্বরে যেটা উইঘুর ইস্যু,
উইঘুর 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 চীনের উইঘুর সম্প্রদায়, এই সম্প্রদায়ের উপর গণহত্যা চালানো হয়েছে, এই জন্য 4টা দেশ স্বীকৃতি প্রদান করেছে। অর্থাৎ চীনের উইঘুরে যে গণহত্যা হয়েছে সেক্ষেত্রে 4টা দেশ এই গণহত্যা মানে তাদের পার্লামেন্টে পাশ করেছে। কানাডা, ইউএসএ, ব্রিটেন, নেদারল্যান্ডস। আবার বলি, কানাডা, ইউএসএ, ব্রিটেন বা ইউকে আর নেদারল্যান্ডস। 4টা দেশ বলছে যে চীনের উইঘুরে মুসলিমদের উপরে, উইঘুর মুসলিমদের অর্থাৎ চীনের জিনজিয়াং প্রদেশে, আমি দুঃখিত, জিনজিয়াং প্রদেশে কিন্তু উইঘুর মুসলিমদের প্রতি এই গণহত্যা হয়েছে, সেটা 4টা দেশ স্বীকৃতি প্রদান করেছে, অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা এবং নেদারল্যান্ডস। আরেকটা কথা মনে রাখবেন, এই 4টা দেশের মধ্যে 2টা দেশ আবার রোহিঙ্গা যে গণহত্যা, গাম্বিয়া যে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া, সেই গাম্বিয়াকে সহযোগিতা করেছে 2টা দেশ, একটা কানাডা আর একটা হলো নেদারল্যান্ডস। ইউএসএ, ইউকে করে নাই, করছে কে? একটা কানাডা, একটা নেদারল্যান্ডস। আর এই 2টা দেশ উইঘুর গণহত্যায় তো তারা সরব ছিল, রোহিঙ্গা গণহত্যায় তারা সরব ছিল। এই 2টা বিষয় মনে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ইউএসএ আরেকটা কাজ করেছে, তাদের পার্লামেন্টে তিব্বত অ্যাক্ট পাস করেছে। তিব্বত অ্যাক্ট হলো চীনের যে তিব্বত, এই 1959 সাল থেকে তিব্বত চীনের অন্তর্ভুক্ত, সেই 1950 সাল থেকে তিব্বত চীনের অন্তর্ভুক্ত। আর 1959 সাল থেকে তিব্বত স্বাধীনতা ঘোষণা করে আছে। তাদের সরকার, প্রবাসী সরকার ভারতে অবস্থিত, ভারতের ধর্মশালায় অবস্থিত। এবং তিব্বতের ধর্মগুরু যিনি দালাই লামা, দালাই লামা হলো আসলে পদের নাম। এই দালাই লামার আসল নাম হলো তেনজিং গায়াৎসু। এই তেনজিং গায়াৎসু বা দালাই লামা তিব্বতের, তিনি কিন্তু ভারতের নাগরিক, অর্থাৎ ভারতের পাসপোর্ট ব্যবহার করেন। তিনি চীন থেকে নির্বাসিত। সেই তিব্বত অ্যাক্ট পাস করেছে হলো ইউএসএ পার্লামেন্ট, অর্থাৎ ইউএসএ তিব্বতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পাস করেছে। অর্থাৎ ইউএসএ বলতেছে যে তিব্বত একটা আলাদা টেরিটরি, ইটস নট দ্য পার্ট অফ চায়না, এটা বোঝাতে চেয়েছে। এবং চীন এজন্য খুব বিরক্তি প্রকাশ করেছে। এরপরে দেখেন, এরপরে হলো ভ্যাকসিনের বিষয়টা। WHO প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, তার নাম ফাইজার বায়োএনটেক। PFIJTR, ফাইজার বায়োএনটেক। এটা হলো WHO প্রথম অনুমোদনকারী টিকা, সেটা হলো ফাইজার বায়োএনটেক। এই বায়োএনটেক কিন্তু জার্মানির প্রতিষ্ঠান, জার্মানি, আর ফাইজার কিন্তু ইউএস এর প্রতিষ্ঠান। এই বায়োএনটেক তারা হলো উদ্ভাবক, অর্থাৎ করোনার টিকা উদ্ভাবক, এবং প্রথম উদ্ভাবক হলো বায়োএনটেক, আর উৎপাদক সেটা হলো ফাইজার, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। ফাইজার হলো উৎপাদক আর বায়োএনটেক হলো উদ্ভাবক। এই বায়োএনটেক জার্মানির প্রতিষ্ঠান, এটা প্রথম উদ্ভাবক। এবং মনে রাখবেন, এই জার্মানির যে একটা দম্পতি, অর্থাৎ মুসলিম দম্পতি, তারা কিন্তু এই করোনা টিকা আবিষ্কার করেছে। মুসলিম দম্পতি, প্রথমে তারা নাম প্রকাশ করেছে, তারপরে এটা হাইলাইট করে নাই, কোন একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং তুর্কি বংশোদ্ভূত মুসলিম দম্পতি, তুর্কি বংশোদ্ভূত, আপনি মনে রাখবেন যে তারা তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম দম্পতি, তারাই পৃথিবীর প্রথম করোনা টিকার যেটা অনুমোদনকারী টিকা সেইটার উদ্ভাবক। এবং ফাইজার হলো ইউএসএ, যারা হলো উৎপাদক। এই টিকাটা মনে রাখবেন। এছাড়া কয়েকটা টিকার নাম আমি বলে দেই, যেমন মডার্না, এটা হলো ইউএস এর। বাংলাদেশে সিটি কর্পোরেশন গুলোতে এটা প্রদান করা হয়েছে। কি কোনো সমস্যা আছে? কয়জন? 821 জন। এরপরে হলো আপনার টিকা অনুমোদনকারী জনসন অ্যান্ড জনসন আছেন। এই জনসন অ্যান্ড জনসন হলো নেদারল্যান্ডস এর উদ্ভাবক, আর উৎপাদক হলো যুক্তরাষ্ট্র। অস্ট্রোজেনেকা এটার উদ্ভাবক, মানে যারা উদ্ভাবন করছে সেটা হলো ইউকে, আর উৎপাদন করেছে হলো সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া। এবং সেরাম ইনস্টিটিউট হলো পৃথিবীর সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং এটা ভারতের পুনে অঙ্গরাজ্যতে অবস্থিত। সো আমি আরেকটা কিছু বলে দিই, সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান কিন্তু 45তম 2021 সালে, আর 2020 সাল বলে সেটা 46তম। 2021 সালে 45তম সামরিক সূচকে। আর যথারীতি প্রথম দুইটা হলো ইউএসএ এবং রাশিয়া। অস্ত্রর আমদানি সূচকটা আমাদের একটু চেঞ্জ, মানে আমাদের একটু ভাইব্রেটিং, এটা খুব বিরক্ত হয় যে কখনো ইন্ডিয়া, কখনো সৌদি আরব, কখনো চায়না। অস্ত্র রপ্তানিতে শীর্ষ দুটি দেশ হলো ইউএসএ এবং রাশিয়া। অস্ত্র আমদানিতে শীর্ষ দুটি দেশ হলো সৌদি আগে ফার্স্ট, আর সেকেন্ড হলো
ইন্ডিয়া, সৌদি ফার্স্ট, সেকেন্ড ইন্ডিয়া। আর বাংলাদেশ আমদানিতে 22তম, অস্ত্র আমদানিতে বাংলাদেশ 22, আগে 25 ছিল, এখন 22 অস্ত্র আমদানি সূচক। এরপরে হলো পার্লামেন্টের নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান বিশ্বে 111তম। পার্লামেন্টের নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে 111তম। পার্লামেন্টের নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার প্রথম হলো নেপাল। খাদ্য নিরাপত্তা সূচক আপনাদেরকে বলা হয়েছে। আর আপনাদের অস্কার কান দরকার নাই, কান পুরস্কার শুধু পড়বেন, কান পুরস্কারে পড়বেন মানে আরেক কি জানো, কি নূর জানো, আহারে বলে গেলাম, ওই সিনেমাটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত, এবং আমাদের আজমেরি হক বাঁধন যিনি এখানে পুরস্কারটা পান, এবং সেই সিনেমাটা হলো ফাতেমা মানে একদম সহকারী অধ্যাপকের জীবনে নিয়ে কান চলচ্চিত্র পুরস্কার পায়। এই সিনেমাটার কথা মনে রাখবেন, কান চলচ্চিত্র পুরস্কার, আরে ভুলে গেলাম, ফাতেমা মারিয়াম না জানি কি, এটা পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আর ওই সিনেমার ওই নাম টাম জানতে হবে না, ওগুলো সাধারণত আসে না। কই রে, কোথায় জানি রাখছি, আমি খুঁজে পাচ্ছি না। রেহেনা মরিয়ম নূর আ সার্তে রিগা এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রেহেনা মরিয়ম নূর। এর পরিচালক হলো আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এটা ৭৪তম কান উৎসব, ২০২১ সালের ৭৪তম কান উৎসব। এখানে একজন ৩৭ বছরের সহকারী অধ্যাপকের জীবনী নিয়ে তৈরি করা হয়। তো এবছর ওইটা গুরুত্বপূর্ণ। আর বেসিক্যালি আর কোনো কান বা অস্কার সেখান থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু নাই পরীক্ষা আসার মতো। যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ শেষ হয় কিন্তু 30 আগস্ট। তারপরে সবুজায়ন অর্থাৎ জলবায়ু নিয়ে দুটি ইনফরমেশন মনে রাখবেন। একটা হলো জলবায়ু জরুরি অবস্থা ঘোষণাকারী পৃথিবীর প্রথম দেশ হলো ব্রিটেন। জলবায়ু জরুরি অবস্থা ঘোষণাকারী পৃথিবীর প্রথম দেশ হলো ব্রিটেন। আরেকটা হলো সবুজায়ন প্রকল্প অর্থাৎ সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ। এই মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ নিয়েছে সৌদি আরব। মোহাম্মদ বিন সালমান তিনি সৌদি মানে মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং তিনি এখানে বলছেন যে পুরো আরবে তিনি 21 সালের ডিসেম্বরের মধ্যে তিনি এখানে 1000 কোটি গাছ লাগাবেন। 1000 কোটি গাছ লাগাবেন। মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর উদযাপনের প্রোগ্রামটা হবে কিন্তু 1 নভেম্বর শতবর্ষ উদযাপন হবে। আর গত বছরের 5 নভেম্বর সুবর্ণ জয়ন্তী মানে ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষ উদযাপনের জন্য তারা প্রথম বৈঠক করেছিল 5 নভেম্বর। আর 1 নভেম্বর হবে শতবর্ষ উদযাপন কর্মসূচি। এরপরে আপনাদের কিন্তু অর্থনীতি সমীক্ষা বা বাজেটের মধ্যে 3টা বিষয় মনে রাখবেন। একটা হলো বাজেট হলো মোট হলো 6,03,000 কোটি টাকা, এটা হলো মোট বাজেটের পরিমাণ। আর 2,25,000 কোটি টাকা এটা হলো এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2021-22 বলতেছি আমি। 20-21-এ পড়লে 3টাই পড়বেন, আর যদি কেউ বেশি পড়তে পারেন তাহলে তো ভালো। একটা হলো মোট, আর একটা হলো এডিপি, আর একটা হলো আপনার করমুক্ত আয়ের সীমা। করমুক্ত আয়ের সীমা কিন্তু গত বছর 3 লাখ টাকা ছিল, এবছর 3 লাখ টাকা। গত বছর নারীদের 3.5 লাখ টাকা ছিল, এবছর নারীদের 3.5 লাখ টাকা। নারী 3.5 লাখ আর পুরুষের হলো 3 লাখ টাকা।
ঠিক আছে। এই যে একটা মানে দুইটা সূচক, খুব গুরুত্বপূর্ণ সূচক, দুইটা সূচক, একটা হলো প্রবাসী আয়। এই প্রবাসী আয় সূচক, প্রবাসী আয়, এই প্রবাসী আয় সূচক 2021 এখানে প্রথম কিন্তু চীন, সরি ভারত, আগে ছিল চীন, এখন ভারত। গত বছর প্রথম হলো প্রবাসী আয় সূচক, প্রথম হলো ভারত $83 বিলিয়ন, $83 বিলিয়ন, 83 বিলিয়ন। আর সপ্তম হলো বাংলাদেশ। বাংলাদেশ হলো, ওরা বলছে $22 বিলিয়ন, যদিও আমাদের এখন প্রবাসী আয় $24 বিলিয়ন, $24.77 বিলিয়ন, কিন্তু বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে $22 বিলিয়ন। প্রবাসী আয় আমরা হলো সপ্তম। আর এই প্রশ্নটা ডি তে কয়েকবার আসছে, অর্থনৈতিক স্বাধীনতা সূচক, অর্থনৈতিক স্বাধীনতা সূচক। এবং এই সূচকে আমি অনেক বছর দেখছি বাংলাদেশ 128তম, এরপরে হয়েছে 121তম। এই বছর একটু উন্নতি হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ 120তম হয়েছে। এরা প্রথম সিঙ্গাপুর, প্রথম হলো সিঙ্গাপুর, আর 120তম হলো বাংলাদেশ। এই দুইটা সূচকের কথা বললাম, যে প্রবাসী আয়ে বাংলাদেশ হলো সপ্তম, প্রথম হলো ভারত, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে প্রথম সিঙ্গাপুর, 120তম হলো বাংলাদেশ। আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলবো। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2021 পড়ার দরকার নাই, এখন এটা পড়তে পারলে ভালো। আমার মনে হয় না যে এই কোশ্চেন দিবে। মাথা বিষয় মনে রাখেন, মাথা বিষয় কিন্তু অনেকবার আসছে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মাথা বিষয় অসংখ্যবার আসছে। $2227, $2227 মাথা পিছু আয়। না, আপনাদের পরীক্ষা আসার মতো সাম্প্রতিক আমি অনেকগুলোই বলে ফেলছি। WS এর প্রতিনিধির নাম মনে রাখেন, জাতিসংঘ পড়েন, জাতিসংঘ থেকে 75তম অধিবেশন পড়ার দরকার নাই, 76তম দরকার নাই। যদি রিসেন্ট কোশ্চেন করে থাকে তাহলে দিতে পারে যে এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রী 5 দফা দিয়েছে, প্রধানমন্ত্রী 5 দফা দিয়েছে এসডিজি বাস্তবায়নে, এটা দিতে পারে। প্রধানমন্ত্রী জুয়েল ক্রাউন পুরস্কার পেয়েছে, এটা যদি দেয়, খুবই রিসেন্ট কোশ্চেন করলে এটা আসবে, নয়তো আসবে না। এর আগে আমার মনে হয় কোশ্চেন হয়ে গেছে। ক্লিয়ার? আপনারা অবশ্যই সাকিবের তথ্যটা পড়েন। সাকিব, তিনি রেকর্ড করছেন, রেকর্ডটা পড়েন। তিনি কিন্তু 1000 রান এবং 100 উইকেট পাওয়া পৃথিবীর একমাত্র খেলোয়াড়। ওকে, এখন শোনেন, যে বিষয়টা আপনাদের জন্য একটু টাফ হবে সেটা হলো, পরীক্ষা হলো শনিবার ইনশাল্লাহ। শনিবার আপনাদের জন্য বিগত কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি বিগত প্রশ্ন। আমার বিশ্বাস, ইনশাল্লাহ বিশ্বাস কি, যাবৎকালে যত অভিজ্ঞতা দেখছি যে গত 30টা কোশ্চেনের মধ্যে কমপক্ষে 15টা কোশ্চেন বিগত থাকবে নিঃসন্দেহে ইনশাল্লাহ। সো এই জন্য বিগত যে কোনো কোশ্চেন পড়েন, অথবা কোশ্চেন ভিউ পড়েন, অথবা লাস্ট ভিউ থেকে 133 থেকে 156 নম্বর পৃষ্ঠা পড়েন। ঠিক আছে? আপনাদের যেমন কিছু আপডেট করা লাগতে পারে, যেমন আপনার বিশ্ববিদ্যালয় কয়টা, বিশ্ববিদ্যালয় কিন্তু চালু আছে 51টি, মোটা 58টি। আবার প্রশ্ন হতে পারে আপনার যে গ্যাস ক্ষেত্র কয়টা, 27টা। অর্থনৈতিক সমীক্ষা 27টা, কিন্তু গ্যাস ক্ষেত্র কিন্তু 28টা দেখাবেন। সর্বশেষ জকিগঞ্জ সিলেট, সর্বশেষ জকিগঞ্জ সিলেট। সো বিগত কোশ্চেনের উপর জোর দিবেন এবং 33 থেকে 156 মনে হয় এই তথ্যগুলো সবার আগে পড়বেন। এরপরে হলো মৌলিক প্রশ্ন হবে। মৌলিক প্রশ্ন বিশেষ করে খাওয়ানিতে মানবিকে আপনাদের ইতিহাস থেকে প্রশ্ন হবে, উপজাতি থেকে প্রশ্ন হয়। উপজাতি, উপজাতি লাস্ট ভিউতে খুব 2 পাতা দেয়া আছে, আপনাদের সম্ভব হলে ফার্স্ট ভিউ থেকে উপজাতি পড়বেন, ফার্স্ট ভিউ থেকে উপজাতি একবার দেখে যাবেন। উপজাতি থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো একটু কঠিনই করে। একবার আসছিল কঠিন চিবর দান, কঠিন চিবর দান, ওই মানে কি ধরনের অনুষ্ঠান, পার্বত্য চট্টগ্রামের অনুষ্ঠান কঠিন চিবর দান, মানে চিবর মানে চাদর, চাদর প্রদান করে। এই কঠিন চিবর দান, এই প্রশ্ন একবার আসছিল, মানে এগুলো কিন্তু আমরা আসার আগে জানি নাই, সেটা হচ্ছে বিষয়। উপজাতি থেকে প্রশ্ন হবে, শিক্ষা থেকে প্রশ্ন হয়, শিক্ষা থেকে কোনো না কোনো প্রশ্ন আসে। শিক্ষা থেকে বিশ্ব ব্যাংক আনন্দ স্কুল পরীক্ষা আসছে। ডিপি, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু ওই যে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে। হ্যাঁ,
এনটিআরসি, সরি আপনাদের হলো মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা পরীক্ষা যদি মাউসি কিসের সাথে জড়িত? মাউসি কি কৃষির সাথে জড়িত, না শিক্ষার সাথে জড়িত, নাকি উন্নয়নের সাথে জড়িত, নাকি মাছের সাথে জড়িত? মাতে মাছ এরকমের হবে আর কি। ডিএই একবার আসছিল যে কিসের সাথে জড়িত, কৃষির সাথে জড়িত, ওইরকম আসতে পারে মাউসি কৃষির সাথে জড়িত, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। যাক, শিক্ষা থেকে প্রশ্ন হয়, তারপর হলো উপজাতি থেকে প্রশ্ন হয়, এরপর হলো ইতিহাস থেকে প্রশ্ন হবে। ইতিহাস থেকে আপনাদের বঙ্গভঙ্গ যে কতবার আসছে তার কোনো ইয়াত্তা নাই। আর তিনটা বিষয় অবশ্যই দেখবেন লাস্ট ভিউ থেকে, মহেস্থানগড়, ময়নামতি আর হলো পাহাড়পুর। মহেস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর আর সোনারগাঁও থেকে আসে, এই চারটা কিন্তু ভালো করে দেখবেন, চারটা। আর মনে রাখবেন ওয়ারি বটেশ্বরের কথা, ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বরে কিন্তু আপনাদের লাস্ট ভিউতে আলোচনা করা আছে। ওয়ারি বটেশ্বর এটা সর্বশেষ প্রত্নতাত্ত্বিক স্থল, আগে ছিল ওয়ারি বটেশ্বর, এরপরে হলো সুন্দরবন, এখন সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে যেটা ওই যে বজ্রযোগিনী, সেখানে আবার বৌদ্ধদের একটা আস্তানা পেয়েছে। অর্থাৎ আহ সর্বশেষ প্রত্নতাত্ত্বিক স্থল পাওয়া গেছে হলো মুন্সিগঞ্জে, বিক্রমপুরে। এরপরে হলো মহেস্থানগড় থেকে প্রশ্ন হয় অনেকবার, করতোয়া নদীর তীরে এটা আসছে। মহেস্থানগড় এটা প্রাচীনতম নগর, পুণ্যনগর। তারপরে ময়নামতি হলো কুমিল্লায়, তারপর পাহাড়পুর নির্মাণ করে ধর্মপাল। ধর্মপাল মানে এই বিষয়গুলো প্রশ্ন থাকে, এটা না দেখে পরীক্ষার হলে যাওয়া বোকামি। আর সোনারগাঁর কথা মনে রাখবেন, যদি বলা হয় প্রথম রাজধানী কবে, তাহলে সুলতানি আমলে। সুলতানি আমলে প্রথম রাজধানী। যদি বলা হয় সোনারগাঁও রাজধানী ছিল কোন আমলে, তাহলে মুঘল আমলে দেখাবেন। অর্থাৎ বেশি সময় ব্যাপী ছিল মুঘল আমলে। আর সুলতানি আমলে একাংশের রাজধানী ছিল, অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ, তার রাজধানী ছিল সোনারগাঁও, যেটা পূর্ব বাংলায়। আর সুলতানি আমলে আরেকজন শাসক ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার রাজধানী ছিল হলো পান্ডুয়ায়। এবং সুলতানি আমলের 1338 থেকে 1352 পর্যন্ত সুলতানি আমলটা বিভক্ত ছিল, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা নামে বিভক্ত ছিল। সেই পূর্ববঙ্গের এই আংশিক রাজধানী 1338 থেকে 1349-52, এই এই সময়টায় রাজধানী ছিল হলো সোনারগাঁও। আর 1352 সালে ইলিয়াস শাহ এই দুই বাংলাকে একত্র করে ফেলে, এবং একত্র করে তিনি বাংলা নিয়ে যায় গৌড়ে, রাজধানী নিয়ে যায় গৌড়ে। আগে ছিল পান্ডুয়ায়, তারপরে একত্র করে নিয়ে যায় গৌড়ে। এবং সুলতানি আমলের রাজধানী ছিল গৌড়। আর মনে রাখবেন যে প্রথম রাজধানী ফখরুদ্দিন মোবারক শাহ সুলতানি আমলের প্রথম রাজধানী ছিল, সেটা হলো সোনারগাঁও। কিন্তু সোনারগাঁও কোন আমলের রাজধানী ছিল সেটা কিন্তু মুঘল দেখাতে হবে, এবং বারো ভূঁইয়াদের রাজধানী ছিল। এবং বারো ভূঁইয়ারা কিন্তু মানে মুঘলরা বাংলাদেশে আসার পরে তারা কিন্তু বারো ভূঁইয়াদের দমন করতে সক্ষম হয়নি। তো যাই হোক, সেগুলো পড়বেন 89 পৃষ্ঠার পরে পড়বেন। পড়াশোনা তো হলো, এই কয়েকদিন কি করবেন, আগামী মঙ্গল বুধবার আপনাদের হয়তো সিট প্ল্যান দিবে। সিট প্ল্যান দিলে আপনারা সিট প্ল্যান অনুসারে দেখে নিবেন যে কোন জায়গায় সিট পড়ছে। আমার কিন্তু সিট পড়ছিল হলো জিওলজি ডিপার্টমেন্ট, আমি জুওলজি ডিপার্টমেন্টে চলে গেছিলাম। তারপরে তো আল্লাহ আমার রোল নাম্বার কই, তারপর আমাকে নিয়ে গেল আরেকজন, মানে জিজ্ঞেস করছে, কান্না মানে কান্না কান্না ভাব, তখন তো কি হয়েছে, বললাম যে এটা আমার সিট পাই না। তারপরে আমাকে বুঝাই দিল, আবার চলে গেলাম। আমি একাই আসছিলাম পরীক্ষা দিতে। ঢাকা ইউনিভার্সিটির শহীদুল্লাহ হলের পাশে, নাকি জুওলজি নাকি জিওলজি আমি জানি না, আমার মনে নেই। মানে আমার পড়ছে এক জায়গায়, চলে গেছে আরেক জায়গায়। তো যাই হোক, সিট দেখে যাবেন। আর ওই দিন কিন্তু প্রচুর মানুষ থাকবে ঢাকায়, আপনাকে খুব তড়িঘড়ি করে, অর্থাৎ 7:30টার মধ্যে চলে যাবেন। আর যাবার সময় যদি কিছু পড়তে চান তাহলে হাতে নিয়ে যেতে পারেন। হাতে নিয়ে গেলে সেটা অবশ্যই রিক্সায় বসে পড়বেন না, রিক্সায় বসে খুব একটা মানে কম্পন হয়তো আপনার আসলে সেই ইয়েটা থাকবে না, মানে সেই ধরনের আপনার মানে মানসিকতা থাকবে না। অর্থাৎ রিক্সায় বসে পড়া যাবে না, মাথা ঘুরাবে। এরপরে গিয়ে ওখানে বসে পড়তে পারেন কেন্দ্রের পাশে সামনে গিয়ে। কেউ কেউ আছে পড়ে না, কেউ কেউ আছে পড়লে ভালো হয়। আমি যেমন পরীক্ষার আগে আমার পড়লে মনে থাকে, কেন জানি মনে থাকে, এবং মনে হয় যেন অনেক পড়ে গেছে, কনফিডেন্স পাই। আবার অনেক আছে যে না পড়লে কনফিউজ হয়ে যায়, অনেকে খুব ইয়ে থাকে। আর প্রচুর উৎফুল্ল থাকতে হবে, প্রচুর হাসবেন এই কয়েকদিন, হাসির কিছু ভিডিও দেখেন। মানে প্রেশার নেওয়া যাবে না, খুব প্রেশার নেওয়া যাবে না। এখানে খেলাটা হলো প্রেশারের খেলা, পুরো খেলাটাই হলো প্রেশারের খেলা। যে যত বেশি এন্টারটেইন করতে পারবে সে তত ভালো পরীক্ষা দিবে, এটাই বিষয়। তো পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে গিয়ে অবশ্যই শিক্ষক যে থাকবেন তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এবং বলবেন যে স্যার বা ম্যাডাম ভালো আছেন। এই কথাটা কিন্তু আপনি বলবেন, কারণ আপনার ওখানে পরীক্ষা ওএমআর ভুল হওয়ার অনেক চান্স আছে, অনেক চান্স আছে যে আপনার ওএমআরে ভুল হয়ে যাবে। আপনি দাগাবেন যেমন বি হয়ে গেছে সি, আপনি দেখবেন যে আপনি দেখবেন প্রশ্নের মধ্যে প্রথমে আছে বাংলা, আপনার ওএমআরে দেখবেন প্রথমে ইংরেজি। আপনি তো মনে করেন পিআই ধুমায় দাগাবেন যে আমি পারি পারি, তারপর আপনি দাগাই দেখবেন যে ইংলিশ দাগাই ফেলাইছে। হ্যাঁ, তখন আপনাকে ওএমআর চেঞ্জ করে দিতে হলে সে দিবে, রোল নাম্বারে ভুল হলে সে দিবে। অর্থাৎ গার্ড যে পড়বে তাকে একটু অ্যাটাক করা, এবং অ্যাটাক করা তাকে সালাম দিয়ে ভালো আছেন জিজ্ঞেস করা, এবং এটা আপনার প্রেশারটা কমাই দেবে।
আর বিষয় হলো পরীক্ষার হলে আপনি কোনো রকমের যে কোনো হেল্প পাবেন বা হেল্প নিবেন এই রকমের কোনো চিন্তা বা ধান্দা করা যাবে না, এমন ধান্দা বা চিন্তা করা যাবে না। সো সবার আগে সেটা হলো যে পরীক্ষায় দাগাবেন কোনটা। আপনারা যারা খাওয়াইট আছেন সবার আগে আমার সাজেশন থাকবে আপনার জিকে দাগানো। জিকে কোশ্চেন 30টা কোশ্চেনের মধ্যে দিয়ে আপনি, আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনি মনোনয়ন 15টা হলো আপনি পারবেন। আর আমি চান্সের ব্যাপারে বলে দিই, যদি কেউ প্লেস করতে চায় খাওয়ানিটে, প্লেস করতে চাইলে তার 120 নম্বরের মধ্যে মানে পরীক্ষা এবং আপনার রেজাল্ট সহ আপনাকে প্লেস করতে হলে অবশ্যই 75 থেকে 85% মার্কস পেতে হবে। আর এটা প্লেস বলতে 200-র মধ্যে বা 100-র মধ্যে শুরুর দিকে থাকা, ফার্স্ট হইতে হলে তো ভাই আরো বেশি পাওয়া লাগবে। আর যদি চান্স পেতে হয়, মিনিমাম চান্স পেতে হলে আপনার এখানে 55 to 60% মার্কস পেলেই বি ইউনিটে আপনি চান্স পাবেন। কিন্তু পরীক্ষায় তো এখানে আশ্চর্যের বিষয় যে এখানে 90% পরীক্ষায় ফেল করে বসে, হয়তো এমসিকিউতে ফেল করে, নয়তো রিটেনে ফেল করে, নয়তো টোটাল নম্বরে ফেল করে, একটা জায়গায় ফেল করে যায়। আপনার কিন্তু এখানে মানে ফেল করার এখানে 5টা অপশন। সাবজেক্ট ভিত্তিক পাস করতে হয়, টোটাল পাস করতে হয়, এরপরে হলো আবার রিটেনে পাস করতে হয় 5টা। অর্থাৎ 5টা পাস আপনাকে দিতে হবে, তারপরে কিন্তু আপনি এখানে সাকসেসফুল হবেন। তো 15-16টা পারলে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আপনি তখন দাগানো শুরু করলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আপনাদের ক্লাস নিতে আমি মনে হয় আজকে পরীক্ষা নিতে পারবো না, পরীক্ষাটা মনে হয় কালকে নিতে হবে, মনে হয় ঘোষণা দিতে হবে। আজকে পরীক্ষা নেওয়া যাবে না, কারণ অনেকে প্রেশার হয়ে যাবে, আবার আমারও প্রেশার হয়ে যাচ্ছে। সো 15টা প্রশ্ন আপনি পারলে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। আর যখনই আত্মবিশ্বাস চলে আসবে তখন কিন্তু আপনার ইংলিশ এবং বাংলা আপনার জন্য দাগানোটা ইজি হয়ে যাবে। সেকেন্ড যে কাজটা করবেন, আপনি যখন দাগাবেন, যেমন 1 নং 2 নং 3 নং 3 প্রশ্ন 4 নম্বর, আপনি ধরেন 1%, 2%, 3 পারেন না, একটা দাগ দিয়ে রাখবেন। 5 পারেন নাই, 6 পারেন নাই, 7 পারেন নাই, একটা দাগ দিয়ে রাখেন। সেকেন্ড টাইম কি করবেন, অবশ্যই সবগুলো প্রথমে জিকে দাগায়, তারপরে বাংলায় চলে যাবেন, ইংলিশে চলে যাবেন, এরপর আবার শুরু করবেন জিকে থেকে, বাংলা থেকে, ইংলিশ থেকে। তখন আপনি দেখবেন এগুলো কোনগুলোর মধ্যে আপনি ট্রাই করা লাগবে সেগুলো দিকে তাকাবেন, ট্রাই করে হয়ে গেলে দাগাবেন, ট্রাই করে হয়ে দাগাবেন, হয়ে গেলে দাগাবেন। এখন আপনি আন্দাজে দাগাবেন কিনা, যারা আসলে একটা বিষয় আপনি যখন পড়াশোনা করছেন, যারা পড়াশোনা করছেন, যদি মনে হয় যে আমি আসলে ছিলাম টেবিলে, আমি বলবো যে এটা সাজেশনটা এরকমের যে আপনি এখানে 100% দাগাবেন। আমার সাজেশন এটা, 100% দাগাবেন। অনেকের মধ্যে একটা আছে যে ভাই আমি তো নেগেটিভ মার্ক আছে। আপনি একটা জিনিস দেখেন, আপনি 5টা দাগালেন আন্দাজে, ধরেন 5টার মধ্যে একটা হলো, 4টা ভুল হলো, তাহলে 4টা ভুল হলে একটা হলে নম্বর পাচ্ছেন 1, 4টা ভুল হলে 0.25 করে কাটা, আপনার কাটা যাবে 1, তার মানে কেটে কুটে আপনি কিন্তু 0। তার মানে 5টা আন্দাজ দাগালে একটা হবে না, এটা কোনো আন্দাজ হলো ভাই? 5টা দাগাবেন অথচ একটা হবে না, এটা কোনো আন্দাজ হলো? আন্দাজের মধ্যেই পড়ে না। সো যদি 2টা হয়ে যায় তখন কিন্তু আপনি নম্বর পেয়ে যাবেন 1.25, কারণ 1 পাবেন এখানে আর এখান থেকে 0.25 কাটা না যাওয়ার কারণে 0.25 পাবেন, তার আপনি 1.25 আপনি পেয়ে যাবেন। অর্থাৎ দাগাতে হবে এবং অনুমান করে দাগাবেন। এবং আমার কথা হলো যে রিস্ক নিতে হবে। রিস্ক বলতে এটা এডমিশন টেস্টে কিন্তু নম্বর 0.25 কাটা যায়, 4টা ভুল হলে একটার কাটা যাবে। তার মানে 5টা আন্দাজে দাগালে যে একটা হবে না তা না। আমি কিন্তু ভর্তি পরীক্ষার সময় আমি 102টা দাগাইছিলাম, মানে 100টা তো দাগাইছি, আবার 2টা আমি ডাবল দাগাইছি, মানে 2টা এটা দাগানোর পরে মনে হচ্ছে এটা হইতে পারে। আমি কিন্তু এখানে 76.5 পাইছিলাম, তারপরে আমার চান্স হয়েছে। সো এইটা আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে, আমি অভিজ্ঞতা থেকে বললাম। আমি 2011 সালে একটা মেয়েকে পড়াতাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়ে। হয়তোবা শুনলে আমি বলবো যে দুঃখ পাওয়ার কিছু নাই। 2011 সালে সে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, খুব ভালো পারতো, 2টা A+ ছিল, ডি ইউনিটে পড়তো। তো এখন তার বাবা ঢাকা ইউনিভার্সিটির টিচার, অধ্যাপক, তিনি বলছেন যে এই যা পারবা তা দাগাবা, সে কটা দাগাবা। ও পরীক্ষার হল থেকে এসে দেখলাম যে দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, সেটাও সে দাগায় না। আমি বলছি দাগাও না কেন? বলছে আমি তো শিওর ছিলাম না। মানে এইটাও তো শিওর হতে হবে। অর্থাৎ যা পারবো তা দাগাবো, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি দেখেন, শিওর হয়ে দাগালে 10টা দাগালে যেমন 2টা ভুল হয়, ঠিক তেমনি
আন্দাজে দাগাইলেও হবে, শিওরলে দাগাইলে ভুল হলে তাহলে আন্দাজে দাগালে হবে না কেন? এটা তো অবশ্যই হবে। সো এর মধ্যে কিছু হবে, তাতে দেখবেন যে কেটে কুটে আপনার লস হবে না। সো আপনি দাগাবেন এবং টাইম ম্যানেজমেন্ট করবেন এমন ভাবে যে শুরু থেকেই দাগানো শুরু করবেন। অনেকে যেটা করে, আমি কোশ্চেনের মধ্যে আগে দাগ দেয়, তারপরে দাগাবো পরে এটা। আর কলম কিন্তু অবশ্যই বল পেন থাকতে হবে। যে কলমটা দিয়ে দাগাবেন সেই কলম থেকে এখন লিখবেন। টেবিলে কোনো কলম মানে ক্লিপ খুলে রাখবেন না, তাহলে ওই মারে দাগ পড়ে যাবে, দেখবেন অসতর্কতা বশত, তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন ভালো হলে রিটেন প্রশ্ন ভালো করে লিখবেন। রিটেনে অবশ্যই দেখবেন যে লেখা যেন স্পষ্ট হয়, সুন্দর হয়, হাতের লেখা যেন সুন্দর হয়। আমরা এমন দেখছি যে এমসিকিউতে তার মার্কস অনেক বেশি ছিল এবং সে আমাদের মডেল টেস্টে এমসিকিউতে ফার্স্ট হতো, এবং সে কিন্তু রিটেন পরীক্ষা খারাপ করতো, এবং আমাদের কোচিংও সে খারাপ করতে দেখতাম যে সে গতবার ডি ইউনিটে আমাদের একজন শিক্ষার্থী ছিল 19 সালে, তিনি কিন্তু কনজিকিউটিভলি 7 থেকে 8টা মডেল টেস্টে তিনি ফার্স্ট হয়েছেন, এবং সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শেষ পর্যন্ত চান্স পান না, কারণ রিটেন এসে ফেল করেছে। তার মানে রিটেন প্রশ্ন কিন্তু আপনাকে খুব সচেতন ভাবে লিখতে হবে এবং খুব শুদ্ধভাবে আপনার মানে স্বচ্ছভাবে লেখাটা জরুরি। ঠিক আছে? তো যা হোক, আমি আপনাদের অনেক সময় নিয়ে গেলাম। সো দাগাবেন, পাশের বন্ধুর সাথে আসলে খুব বন্ধুত্ব করার এখানে সময় নাই, বন্ধুত্ব করবেন না, কোনোভাবে দরকারও নাই। হ্যালো, আর হলো এই যা যে ওরা কিন্তু ডিস্টার্ব হলে আপনার ওই মানটা নিয়ে যাবে বা ওই মান একটা দাগ দিয়ে ফেলবে। সো তারা যেন, গার্ড যেন কোনোভাবে ডিস্টার্ব ফিল না করে, সেটা খেয়াল রাখবেন। আর আশা করি সবাই ভালো পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। শনিবার দিন পরীক্ষা, 11টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষে আমাদের শিক্ষকরা, মানে আমাদের আইকন প্লাসের প্রতিনিধি এবং আইকন প্লাসের আমিও থাকতে পারি বলা যায় না, অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। 12:30 দেখা হবে। আইকন প্লাসের সাথে অনেকদিন ছিলেন, আপনাদের এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আইকন প্লাসের জন্য দোয়া করবেন। আপনাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের অ্যাডভান্স প্রোগ্রাম চলছে এবং তাদেরকে আইকন প্লাসে পাঠাবেন। ছোট ভাই বোনদেরকে কোনো উপকার হয়ে থাকলে আইকন প্লাসে পাঠাবেন। আর যদি আইকন প্লাসের কোনো উপকার না হয়, তাহলে আসলে কোনো দাবি নাই, আপনাদের প্রতি আমাদের কোনো দাবি নাই, বা কোন ধরনের মানে আপনাদের কোনো মানে আপনারা আমাদের কাছে ঋণীও না। আমরা যতটুকু পারছি আপনাদেরকে দিয়েছি, এবং স্বচ্ছতার সাথে আপনারা আমাদের সাথে এতদিন ছিলেন। সেই গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমরা আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে রেখেছি। শুধু একটা কথা মনে রাখবেন, যারা আইকন প্লাসের শিক্ষার্থী ছিলেন, শুধু করোনাকালীন মুহূর্তে আমরা সবচেয়ে কোচিং জগতে সবচেয়ে কম মূল্যে আমরা আমাদের পেমেন্ট নিয়ে আমরা আমাদের সার্ভিস দিয়েছি, এবং মানে খুবই লং একটা সার্ভিস দিয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার কাছে দোয়া রইলো। ওই যে একই কথা নাইম ভাইয়ের, যে দোয়ার প্যাকেট থাকলে সবাইকে কয়েক বস্তা করে দোয়া দিতাম, কিন্তু আসলে সে দোয়ার প্যাকেট নাই, এই জন্য দেওয়ার সুযোগও নাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইকন প্লাসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।